প্রতিটি মানুষই তার জীবনে কোনো না কোনো সময় ডিপ্রেশনে থাকে। একটা গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে বাংলাদেশের প্রায় 57.9% মানুষ ডিপ্রেশনে আক্রান্ত। সো বাংলাদেশের টোটাল জনসংখ্যা যদি 17 কোটি হয়, তাহলে প্রায় 11 কোটি মানুষ এই মুহূর্তে ডিপ্রেশনে আক্রান্ত। ডিপ্রেশনের অনেকগুলো কারণ থাকতে পারে, তবে আমি আপনাদেরকে আজকে ডিপ্রেশনের 5টি কারণ দেখাবো, যে কারণগুলোর ভেতর দিয়ে প্রতিটি মানুষকেই যেতে হয় এবং সে যদি সঠিক গাইডলাইন না পায় তবে তার জীবনে ভর করতে পারে চরম মাত্রায় ডিপ্রেশন। এর ভেতরে প্রথম 4টি তেমন গুরুতর মেডিকেল কন্ডিশন না হলেও সর্বশেষটি গুরুতর মেডিকেল কন্ডিশন, যার জন্য তাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। সো লেটস স্টার্ট দ্য ডিসকাশন। ডিপ্রেশনের প্রথম কারণটি হলো ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কে না ইউজ করে? সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মানুষ তার জীবনের বিভিন্ন দিক সে তুলে ধরে। সে কোথায় ট্যুরে গিয়েছে, বিদেশ ট্যুরে গেলে কোন দেশে গিয়েছে, কয়বার সে বছরে বিদেশ ট্যুরে গিয়েছে, সে সেটা পোস্ট করে শেয়ার করে। কোনো ভালো রেস্টুরেন্টেও সে যদি খেতে যায় তাও সে তার ফ্রেন্ডের সাথে পোস্ট করে শেয়ার করে। তাদের পার্টনার আছে, পার্টনারের সাথে সে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে। পার্টনার কোনো ভালো গিফট করলে সেটা সে শেয়ার করে। এই সমস্ত জিনিসগুলো দেখে আলটিমেটলি মনে হয় যে তাদের জীবনে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য, তাদের জীবন অনেক বেশি গ্ল্যামারাস, তাদের জীবনে কোনো দুঃখ নেই। যে মানুষগুলো এই ভিডিওগুলো দেখে, এই শেয়ারিং গুলো দেখে, তারা ম্যাক্সিমামই কিন্তু এই ধরনের লাইফ লিড করতে পারে না, এবং পারলেও খুব কম পরিমাণেই পারে। ফিমেলদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি হয়। বিভিন্ন মেকআপ আর্টিস্ট বা বিউটি ইনফ্লুয়েন্সার যারা, তারা বিউটির একটা স্ট্যান্ডার্ড শো করে এবং অন্যান্য ফিমেলরা যাতে এইভাবে হতে পারে সেই ব্যাপারে টিপস দেয়। আবার অনেক ফিমেল দেখা যায় অনেক পেজ থেকে দামি দামি জিনিস তারা কিনে, যেটা অধিকাংশ ফিমেলের জন্যই কেনা সম্ভব হয় না। এই যে মানুষ মিডিয়াতে এত সচ্ছলতা শো করে, এত গ্ল্যামারাস লাইফ তারা শো করে, এত ভালো লাইফ তারা লিড করছে সেটা শো করে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা তাদের বাস্তব জীবনের অরিজিনাল সিনারিও না, এবং কিছু কিছু ক্ষেত্রে ফেকও বটে। কারণ আমাদের এটা খুবই স্বাভাবিক ন্যাচারাল টেন্ডেন্সি যে আমরা আমাদের জীবনের ভালো জিনিসগুলোই শো করতে এবং সেটা ছড়াতে আমরা বেশি পছন্দ করি, খারাপ জিনিসগুলোকে না। তো এগুলো দেখতে দেখতে মানুষের ভেতরে একটা অটোমেটিক্যালি চিন্তা চলে আসে যে সে এখন যে স্ট্যান্ডার্ডে আছে সেটা সে বিলং করে না, সে আরো বেটার ভাবে তার লাইফ লিডিং সে ডিজার্ভ করে, এবং সে এখন যেভাবে সে আগে আছে সেটা তার জন্য পারফেক্ট না। এই যে মানুষের এই যে প্রত্যাশা, সে যে সিচুয়েশনে আছে সেটাতে হ্যাপি না হওয়া, ধীরে ধীরে মানুষের ভেতরে এইটা আস্তে আস্তে ডিপ্রেশনের দ্বিতীয় কারণটি হলো এক্সট্রিম অ্যাডিকশন টুয়ার্ডস ডিভাইস। বর্তমান যুগের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ভেতরে, এমনকি অ্যাডাল্টদের ভেতরেও মোবাইল এবং অন্যান্য ডিভাইস ইউজ করার প্রবণতা অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। স্কুল, কলেজ, এমনকি ভার্সিটির ছেলেমেয়েরাও পর্যন্ত বিভিন্ন অনলাইন গেমিং, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস দেখা, শর্ট স্টোরিজ দেখা, এইগুলোতে তারা দিনের অনেকখানি সময় তারা ব্যয় করে ফেলছে। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে তারা রাত 2টা-3টার সময় ঘুমোতে যাচ্ছে, কেউ কেউ 5টা পর্যন্ত জেগে থাকছে, আবার কেউ কেউ ইভেন 7টার পরেও তারা ঘুমোতে যাচ্ছে। সম্প্রতি মনোরোগ বিশেষজ্ঞদের এক গবেষণায় দেখা গিয়েছে যে ডিভাইসের প্রতি যে আসক্তি সেটা মানুষের মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটাচ্ছে, এমনকি অনেক ব্যবহারকারীকে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে। এর গবেষণায় স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের উপরে 41টি জরিপ চালানো হয়, যেখানে অংশগ্রহণ করে 42,000 তরুণ তরুণী। স্মার্টফোনের প্রতি এ ধরনের আসক্তিমূলক আচরণ অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে এই গবেষণা জানানো হয়েছে, যেমন স্ট্রেস বা শারীরিক ও মানসিক চাপ, ঘুমের অভাব, খিটখিটে মেজাজ, তারপরে দুশ্চিন্তা, পড়াশোনার নেতিবাচক প্রভাব পড়ার ইত্যাদি। বাচ্চা এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে যে বয়সে তাদের মাঠে থাকার কথা, সেই বয়সে দেখা যায় তারা ঘরে বসে ফোন চালায়। এতে করে তাদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটোই ব্যাহত হয়। কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা সবসময় একটা রুমের ভেতরেই থাকে, দরজা আটকে রাখে, রুমের ভেতরে তারা লাইট জ্বালায় না, ঘর সবসময় ডার্ক করে রাখে। ফলে এভাবে থাকতে থাকতে তাদের ভেতরে একটা সময় গিয়ে ভয়, ডিপ্রেশন এবং দুশ্চিন্তা ভর করে, এবং সব থেকে ডেঞ্জারাস যেই বিষয়টা হলো এই ধরনের ছেলে মেয়েদের ক্ষেত্রে দিস কাইন্ডস অফ সিচুয়েশনস ক্যান টার্ন ইনটু সুইসাইড। ডিপ্রেশনের তৃতীয় কারণটি হলো নেভার এন্ডিং অ্যাম্বিশন। মানুষের জীবনে সব থেকে বড় একটা প্রতিবন্ধকতা হলো সে কখনো পরিতৃপ্ত হয় না। মানুষ একটা টার্গেট ফিক্স করে তার লাইফে, সে টার্গেটটা যখন তার অ্যাচিভ হয়ে যায় তখন সে নতুন আরেকটা টার্গেট সে ফিক্স করে। ধরুন আমি একটা কলেজের ছাত্র,
আমি একটা টার্গেট আমি ফিক্স করলাম যে আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবো। আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমি আবার একটা নতুন টার্গেট আমি ফিক্স করলাম যে আমি একটা ভালো সিজিপিএ নিয়ে আমি ভার্সিটি থেকে বের হব। একটা ভালো সিজিপিএ নেওয়ার পরে আমি আরেকটা টার্গেট আমি ফিক্স করলাম যে আমি একটা ভালো জব পাবো। আমি যখন একটা ভালো জবও পেয়ে যাব, তখন আমি আবার নতুন টার্গেট ফিক্স করব যে আমি বাইরের দেশে একটা পিএইচডি ডিগ্রি বা যে কোনো মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য আমি বাইরের দেশে যাব। তো মানুষের এই যে টার্গেট অ্যাচিভ করা এবং নতুন টার্গেট ফিক্স করা, এটা কখনো শেষ হয় না। মানুষ একটা টার্গেট ফিক্সিং লুপের ভেতরে সে আটকে যায় এবং যেটা তার নেভার এন্ডিং ভাবে চলতে থাকে। এবং যখন কোনো মানুষ তার এই ফিক্স করা টার্গেটটা সে অ্যাচিভ করতে পারে না, খুবই স্বাভাবিক, জীবনের চড়াই উতরাই পেরিয়ে সবসময় টার্গেটটা গেইন করা সম্ভব হয়ে আর ওঠে না, তখনই তার ভেতরে হতাশার ডিপ্রেশন জন্ম নিতে থাকে। ডিপ্রেশনের চতুর্থ কারণটি হলো আইডেন্টিটি ক্রাইসিস। বর্তমানে চাকরি বাজার অনেক বেশি কম্পিটিটিভ। ভার্সিটি থেকে একটা ছাত্র পাশ করে বের হওয়ার পরে তার চাকরি পেতে অনেক সময় 2-3 বছর বা 4-5 বছরও লেগে যেতে পারে। তো তার এই চাকরি পাওয়ার পুরো জার্নিটাতে সে কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস এসে ভুগতে থাকে। তার ফ্যামিলি একটা প্রেশার থাকে, তার একটা ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি থাকে, তার পার্সোনাল লাইফ সেট করে একটা গোল থাকে। তো সব মিলে একটা হ্যাফাজার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। নব্য ভার্সিটিতে চান্স পাওয়া একজন ছাত্রের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। সে যখন ভার্সিটিতে নতুন চান্স পেল, তখন সম্পূর্ণ নতুন একটা এনভায়রনমেন্টে সে কিন্তু চলে আসলো এবং তার যে প্রিভিয়াস যেই এডুকেশনাল সিস্টেম ছিল সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সিস্টেমে সে চলে আসলো। অনেক ছাত্রছাত্রী কিন্তু নতুন এই সিস্টেম, নতুন এই এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পারে না। ফলে দেখা যায় তার ভেতরে একটা আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। আবার অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় সে যেই ধরনের লাইফ সে ডিজার্ভ করে বা সে ভাবে যে আমি এই ধরনের জব হোল্ড করার যোগ্য বা আমার সে ক্যাপাবিলিটি আছে, কিন্তু সে দেখা যায় তার থেকে নিচু লেভেলের জব করে বা নিচু লেভেলের সে একটা লাইফ লিড করছে, তখন কিন্তু তার ভেতরে আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। আবার বিয়ে শাদীর ক্ষেত্রেও দেখা যায় আর অনেক সময় যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে, বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বিয়ে করতে পারছেন না, একটা ফ্যামিলি প্রেশার থাকে, আবার নিজের ভেতরেও একটা চিন্তা চলে আসে যে আমার বিয়ে আদৌ হবে কিনা। এই যে নিজের চিন্তা, ফ্যামিলি প্রেশার, পারিপার্শ্বিকের চাপ সবকিছু মিলিয়ে কিন্তু তার ভেতরে একটা আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। এবং এই সমস্যাটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন ধীরে ধীরে কিন্তু এই আইডেন্টিটি ক্রাইসিসের এই চিন্তাটা তার ভেতরে ডিপ্রেশনের জন্ম দিতে পারে। আমার ডিসকাশনের ডিপ্রেশনের পঞ্চম কারণটি, যেটা গুরুতর মেডিকেল কন্ডিশন, সেটা হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস। ট্রমা হলো তা মানুষের জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যেটা সে দেখেছে বা সে স্বয়ং নিজে আগে এক্সপিরিয়েন্স করেছে এবং এই ঘটনাটি তার জীবনে নেগেটিভলি আর এফেক্টেড করে এবং এই ট্রমা থেকে ধীরে ধীরে তার জীবনে ডিপ্রেশন ভর করতে পারে। কমন কিছু ট্রমার ভেতরে একটা হলো অনেক কাছের কোনো প্রিয়জনকে হারিয়ে ফেললে। মানুষ যখন তার কাছে কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলে বা কাছে কোনো প্রিয়জন যদি মারা যায়, তখন অনেক ক্ষেত্রে মানুষ তার এই চলে যাওয়াটাকে মেনে নিতে পারে না। যত দিন যায় সে তত বেশি তাকে মিস করতে থাকে, সে লোনলিনেস ফিল করতে থাকে এবং তার প্রিয় মানুষটার যে জায়গাটা তার লাইফে ছিল, এই জায়গাটা সে আর কাউকে দিতে পারে না। ফলে এই যে লোনলিনেস ফিল করা, প্রিয় মানুষকে প্রতি মুহূর্তে ফিল করা, মিস করা, এটা ধীরে ধীরে তার জীবনে ট্রমায় রূপ নিতে পারে। ট্রমার আরেকটি কারণ হলো হঠাৎ কোনো হ্যারাসমেন্টের শিকার হলে। মানুষ হঠাৎ কোনো হ্যারাসমেন্টের শিকার হলে, যেমন ধরুন সাপোজ কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার চুরি হলো বা ছিনতাই হলো, অনেক ক্ষেত্রেই সেই ধাক্কাটা নিতে পারে না। মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি হয়। কোনো মেয়ে যদি দেখা যায় তার জীবনে হঠাৎ কোনো ফিজিক্যালি অ্যাবিউজড হয়, তখন সেই ধাক্কাটা কিন্তু সে নিতে পারে না। ফলে ধীরে ধীরে তার ভেতরে এই যে ঘটনাটা সেটা ট্রমায় রূপ নেয়। সম্পর্কে টানাপোড়েনও কিন্তু ট্রমার আরেকটি কারণ। বিবাহ বিচ্ছেদ হলে বা ইয়াং জেনারেশনের ভেতরে যদি সম্পর্কে টানাপোড়েন চলে, সম্পর্কের ভেতরে যদি বিশ্বাসের অমর্যাদা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যার সাথে বিশ্বাসের অমর্যাদা হয়েছে তার ভেতরে কিন্তু এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা ট্রমায় রূপ নিতে পারে। দীর্ঘস্থায়ী অসচ্ছলতা কিন্তু ট্রমার আরেকটি কারণ। মানুষের জীবন যদি দীর্ঘস্থায়ী অসচ্ছল হয় এবং চাহিদা অনুসারে যদি যোগান না আসে, তবে একটা সময় গিয়ে কিন্তু তার সংসারে অশান্তির সৃষ্টি হয় এবং এই অশান্তি কিন্তু একটা সময় গিয়ে আরো বেশি ব্যাপক আকার ধারণ করে। তো একদিকে অসচ্ছল জীবন এবং অন্যদিকে সংসারে অশান্তি, এই দুই মিলিয়ে কিন্তু মানুষের জীবন একেবারে ত্যক্ত এবং বিতৃষ্ণা যাকে বলে সেটা হয়ে যায় এবং ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু তার জীবনের ট্রমায় রূপ নেয়।
ট্রমার এরকম আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ কোনো অ্যাক্সিডেন্ট, দেন ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় আর কি স্কুল বুলিং, এরকম নানা কিছু মানুষের জীবনে ট্রমা নিয়ে আসতে পারে, এবং এই ট্রমাগুলো কিন্তু ধীরে ধীরে তার জীবনে ভয়াবহ রকমের ডিপ্রেশনের রূপ নিতে পারে। আপনি যদি এই সিচুয়েশনগুলোর ভেতরে পড়েন বা আপনার ভেতরে যদি ডিপ্রেশন চলে আসা শুরু করে, তাহলে আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞ সাইকোলজিস্টের আপনি কি পরামর্শ নেবেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ভাবেন যে সাইকোলজিস্টের কাছে যারা যায় তারা সবাই মনে হয় পাগল, কিন্তু তাদের এই ধারণাটি একদমই মিথ্যা এবং ভুল। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে ডিপ্রেশন এবং বিভিন্ন সাইকোলজিক্যাল ইস্যুস চলে আসতে পারে, এবং মানুষের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র সাইকোলজিক্যাল ইস্যুস থাকা খুবই স্বাভাবিক। তাই নিজের প্রতি যত্ন নিন, সঠিকভাবে ধর্মচর্চা করুন, কারণ ধর্মচর্চা মানুষকে অনেক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা থেকে এবং ডিপ্রেশন থেকে বাঁচিয়ে থাকতে সাহায্য করে। ধর্মচর্চা করে এবং নিজের প্রতি যত্ন নিয়ে ডিপ্রেশন থেকে দূরে থেকে সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।